দর্শক আসসালামু আলাইকুম। আজকে সিলেট রোডে যে ভয়াবহ দুর্ঘটনা, যে দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে আমরা কম বেশি সবাই দেখেছি। এই দুর্ঘটনাটা নিয়ে কিছু কথা বলবো। আমরা এই দুর্ঘটনার ভিডিও যদি প্রকাশ না পেত তাহলে হয়তো এটা নিয়ে এত আলোচনা হতো না। ভিডিওটা প্রকাশ পাওয়ার কারণে এত আলোচনা হচ্ছে, বা যেহেতু সবাই ভিডিওটি দেখেছেন এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটলো সেই বিষয়টি সামনে এসেছে, যার কারণে আসলে এত আলোচনা। ঠিক কাছাকাছি সময়ে কিন্তু বগুড়াতে ৭ জনের মৃত্যু হয়েছে বাস চাপায়। সে বিষয়টি নিয়ে কিন্তু এত আলোচনা হয়নি, কারণ বিষয়টির যে ভিডিও, সে ভিডিও সামনে এসেছে। যদি সেটা আসতো তাহলে সেটা নিয়েও হয়তো অনেকেই অনেকের মতো করে বিশ্লেষণ করত। আমি আসলে যেহেতু ওই বিষয়টি সামনে আসেনি, ফলে কিভাবে ঘটলো সেটা আমরা জানি না। কিন্তু যে বিষয়টি আসলে ঘটলো, সামনে আসলো সিলেট রুটের যে ঘটনা, ইউনিক এবং বেঙ্গলের মুখোমুখি সংঘর্ষ, সেটা নিয়েই আসলে আজকে আমার কথা বলা। আমি আসলে কিছু বিষয় এখানে সামনে আনতে চাই, বা কিছু বিষয়ে কথা বলতে চাই যেটা আসলে আমরা অনেকেই এড়িয়ে গেছি। এই দুর্ঘটনার পেছনে সবাই কম বেশি আমরা দায়ী করছি বেঙ্গলের চালককে, বেঙ্গল পরিবহনের যে স্লিপার বাস, সেই স্লিপার বাসকে। সেটি বৈধ কি অবৈধ সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, সেটা নিয়ে তর্ক করছি। কিন্তু আমার কাছে মনে হয় মূল যে বিষয় সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন। ঢাকা সিলেট একটা মহাসড়ক বলি আমরা। আজকে আমার জানা মতে প্রায় ৪-৫ বছর বা তারও বেশি সময় হতে পারে এই রাস্তার কাজ চলছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। কিন্তু এই মহাসড়ক আজও পর্যন্ত ৪ লেন বা ৬ লেন উন্নতি হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই যে গোড়ার যে সমস্যা, সরকারি পর্যায়ে যে গাফলতি, কাজের গাফলতি, সে বিষয়টি নিয়ে কিন্তু আমরা খুব কম মানুষই প্রশ্ন তুলছি যে এত বছরেও কেন একটি মহাসড়ক পূর্ণাঙ্গ রূপ পেল না? এত বছরেও কেন অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না? বা অবকাঠামোগত যে উন্নয়নগুলো হচ্ছে সেই উন্নয়নগুলো আসলে কতটা টেকসই? আমরা কোনো কিছু হলেই বাসের চালককে দোষারোপ করি। বাসের ফিটনেস আছে কি নেই সেদিকে, সেটা অবশ্যই একটা পার্ট। যে যেমন পুলিশ বলছে বাসের চালক, ২ বাসের চালকই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এটা আমি বলব স্রেফ গাঁজাখুরি একটা গল্প পুলিশের। পুলিশ, হাইওয়ে পুলিশ বলি বা ট্রাফিক পুলিশ, এদের ন্যূন খুব কম সম্পর্কিত এই ধরনের জ্ঞান বা ট্রেনিং তাদেরকে করানো হয়। এটা আমার অভিমত। এই হাইওয়ে সম্পর্কে ন্যূনতম জ্ঞান তাদের একেবারেই নেই। কারণ হচ্ছে তারা থানা পুলিশের দায়িত্ব পালন করে, থানা থেকে তাদেরকে হাইওয়েতে পাঠানো হয়, আবার হাইওয়ে থেকে তাদের থানায় আনা হয়, ট্রাফিকে দেওয়া হয়। এরকম জগাখিচুড়ি একটা অবস্থা থাকে এই পুলিশ সেক্টরে। ইমাদের কথা মনে আছে আপনাদের? মাও এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহন যে দুর্ঘটনা ঘটলো, সেটা ১৭ জন বা এরকম একটা সংখ্যক মানুষ মারা গিয়েছিল এবং দেশব্যাপী তোলপাড় উঠেছিল ওই দুর্ঘটনা। ওই দুর্ঘটনার পরও পুলিশ কিন্তু বলেছিল পুরো দায় বাসের চালকের এবং বেপরোয়া গতি, মুখস্থ একটা কথা, যে চালক ঘুমায় অথবা বেপরোয়া গতি। এর বাইরে পুলিশের কোনো কথা নাই। কারণ পুলিশের সম্পর্কে কোনো পড়াশোনা নাই, পুলিশের সম্পর্কে কোনো ঘাটাঘাটিও করে না, পুলিশের সম্পর্কে কোনো কাজও করে না। কিন্তু ওই দুর্ঘটনা নিয়ে যখন বুয়েট তদন্ত করলো বা বুয়েট যে গবেষণা করলো, তাতে কি পেলো? বাসের গতি, নির্ধারিত যে গতি ৮০ কিলোমিটার, তার মধ্যেই ছিল, অর্থাৎ ৭৫ কিলোমিটার যদি আমার ভুল না হয়ে থাকে মধ্যে ছিল। চালকের পর্যাপ্ত পরিমাণ রেস্ট চালক পেয়েছিলেন। ওই দুর্ঘটনার আগে পরে সময়ে চালকের বাস চালানোর শিডিউল, ওই বাসে হচ্ছে কি বলে এই জিপিএস ট্র্যাকার ছিল, যার মাধ্যমে বাসের পুরো ডাটা তারা পেয়েছিলেন। কিন্তু দুর্ঘটনার পর হুট করে পুলিশ বলে দিল অতিরিক্ত গতি। এটা হলো কি হয়? এটা হচ্ছে পুলিশের দায়মুক্তি। পুলিশ হচ্ছে খুব সহজেই চালককে ফাঁসির আসামিতে দিতে পারে আর বাস আটকে মালিকের কাছ থেকে পয়সা খাইতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের একটা ট্রেডিশন বা বাংলাদেশের একটা টেন্ডেন্সি। এই যে ২টা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে পুলিশ ২টা বাস ধরে নিয়ে গেছে, মালিক যাবে দেন দেওয়ার টাকা পয়সা দিবে, মামলা একটা হবে চালকের বিরুদ্ধে। কিন্তু আদৌ এখানে চালক কতটা দায়ী? চালকের অবশ্যই দায় আছে, আমি অস্বীকার করছি না। বাংলাদেশের প্রত্যেকটা দুর্ঘটনার পেছনে চালকের দায় আছে। কিন্তু অবকাঠামোগত যে দুর্বলতা, সেই দুর্বলতা নিয়ে আমরা কখনোই প্রশ্ন তুলি না, কিন্তু বাংলাদেশের দুর্ঘটনা নিয়ে যতগুলো গবেষণা হয়েছে, অধিকাংশ গবেষণাতেই সামনে আসছে অবকাঠামোগত ত্রুটি, অতিরিক্ত গতি, চালকের গাফলতি, এই বিষয়গুলো থাকে। তবে সেই সংখ্যাটা তুলনামূলক কম, বা সেটা পেছনে থাকে। অবকাঠামোগত উন্নয়ন, মাওয়া এক্সপ্রেসওয়ে, সেখানে হাজার রকমের ভুল, হাজার রকমের গাফলতি করে একটা এক্সপ্রেসওয়ে বানানো হয়েছে। অথচ বাংলাদেশের সবচেয়ে সেরা রাস্তা, সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে ওই রাস্তাটা করা হয়েছে, কিন্তু ওই রাস্তায় আপনি যান, গলদের অভাব নাই।
তাহলে এত কোটি টাকা খরচ করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে এত বড় একটা রাস্তা করা হলো, তারপরেও সেখানে গলদ। কিন্তু যে ইঞ্জিনিয়ার বা যারা এর সাথে তদারকির দায়িত্বে ছিলেন তাদেরকে কোনোদিন আপনি দেখবেন না ফাঁসিতে দূরের কথা, মামলায় তাদের নাম আসছে বা সামনে তাদের নাম আসছে, তাদের আসে না। এই যে সিলেটে যে দুর্ঘটনা, এই যে অবকাঠামোগত যেটা কথা বলতেছি, যে রাস্তার চারপাশে বালু ফেলে রাখা দিনের পর দিন, বছরের পর বছর চলতেছে এরকমভাবে, কেউ প্রশ্ন তোলার নাই। একটা বাস রাত 11টার সময় ঢাকা থেকে বের হয়, 2 ঘন্টা জ্যাম ঠেলে গিয়ে আবার সেই বিশ্ব রোড থেকে জ্যাম ঠেলা শুরু করে 2 ঘন্টা। এটা হচ্ছে কমন বিষয়। আমার সিলেট রোডে আমার অভিজ্ঞতা বলি, যারা নিয়মিত ভ্রমণ করেন তাদের অভিজ্ঞতা আমার ধারণা আরও বেশি খারাপ। ওই রুটের 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে কোনো দিন 10 থেকে 12 ঘন্টা লাগে। বিশ্বের কোনো দেশে আছে 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে 10-12 ঘন্টা লাগবে? লাগে না। তারপরে দোষ ড্রাইভারের। স্লিপার বাস সেটা অবৈধ, সেই প্রশ্নে আমি পরে যাচ্ছি। কিন্তু মূল যে বিষয়টা, 250 কিলোমিটার যেতে তো আমি যদি ঘন্টা 80 কিলোমিটার ধরে 250 কিলোমিটার যেতে সর্বোচ্চ 4 ঘন্টা লাগার কথা সময়, আমার লাগছে 10 থেকে 12 ঘন্টা, কোনো সময় 15 ঘন্টাও লাগে ঢাকা সিলেট যেতে। তাহলে এই যে সময়ের যে অপচয়, অর্থনীতিবিদরা বা যে কোনো বিষয়, ঢাকার জ্যাম নিয়ে অনেক গবেষণা হয়েছে যে ঢাকার জ্যামে পড়লে পরে কত সময়, এখানে কত কোটি টাকা হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। কখনো গবেষণা আসে যে মানুষের হাঁটার গতি থেকে গাড়ির গতি কম, এই কারণে এত কোটি টাকা অর্থনৈতিকভাবে পেছানো। কিন্তু মহাসড়ক নিয়ে কখনো এই বিষয়গুলো সামনে আসে না। কেন আসে না? ঢাকা চট্টগ্রামের অবস্থা খারাপ হচ্ছে, দিন দিন যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা খারাপ হচ্ছে, ট্রাকের চাপ বাড়তেছে, গাড়ির চাপ বাড়তেছে। ঢাকা কক্সবাজারের অবস্থা আরও খারাপ, চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটের অবস্থা আরও খারাপ, ভয়াবহ অবস্থা। প্রতিদিন কয়েকশো গাড়ি সেখানে যায়। 20 বছর আগে কক্সবাজারের গাড়ি চলতো ধরেন 10টা কোম্পানির, এখন চলে সেখানে 40টা কোম্পানির গাড়ি। 2টা করে গাড়ি ধরলেও সেখানে 80টা গাড়ি যায় প্রতিদিন, আসা যাওয়া করে। তাহলে সে রাস্তার কি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে? হয় নাই। প্রতিদিন দুর্ঘটনা বাড়তেছে, দুর্ঘটনা হলে আমি চালক ট্রেনে ফাঁসি দিতেছি, সব দোষ চালকের। ঢাকা থেকে কক্সবাজারে যেতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে কখনো কখনো। কেন? 400 কিলোমিটার পথ। আপনি পাশের দেশ ভারতে জানতো, ভারতে তো হাইওয়ে আছে, আপনি হাইওয়েতে চলেন তো, ভারতের হাইওয়েতে কখনো এত সময় লাগে কিনা? বা আমি তো বলি যে আমি পাকিস্তান থেকে আমি অনেক উন্নত দেশ, পাকিস্তানে জানতো। যাওয়ার দরকার নেই, ইন্টারনেট একটু ঘাটেন না। ইন্টারনেটে ঘাটলে এখন বর্তমান সময় সব কিছু পাওয়া যায়। কোন দেশে কত কিলোমিটার গতিতে গাড়ি চলে, কোন দেশের কি কন্ডিশন, কোন দেশে রাস্তা কিভাবে চলতেছে, বা সেটা সব কিছু মোটামুটি আপনি ইন্টারনেট সার্চ করলে পাবেন, গুগলে সার্চ করলে পাবেন, ভিডিও সহ পাবেন আপনি। সব কিছুই আছে। এবং এখন ইংরেজিতে থাকে, সেটা আপনি ট্রান্সলেট করে বাংলায় অটো ইজিলি পড়তে পারেন, সেটা কোনো বিষয়ই না। কিন্তু আমরা সেগুলো করি না। কারণ যে আমাদের একটা বিষয় আছে যে আমরা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা ড্রাইভারকে ফাঁসি দিতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শান্তি। আমরা ড্রাইভারকে মারতে পারি, ড্রাইভারকে ফাঁসি দিতে পারি, মালিককে ধরতে পারি, মালিককে ধরলে আমি টাকা পাই, টাকা পাইলে সব কিছু মিটমাট। বছরের পর বছর মামলা চলে, কোনো মামলায় এই শাস্তি বা বলি সেটা রায়, অনেক কিছুর রায় হয়, বাস্তবায়ন হয় না। আর বাস্তবায়ন হবে কিভাবে, বা রায় যেটা হয় সেটা বা কতটুকু সেটা আমি যৌক্তিক মনে করি, বা কতটুকু সেটা আমি মনে করি যে যার বিরুদ্ধে রায় হয়েছে সেটা হচ্ছে ঠিক আছে। আমি তো সেটা মনে করি না যে সেটা ঠিক আছে। কারণ রাস্তার অবস্থা আমি জানি, রাস্তার অবস্থা আমি বুঝি। একটা চালক আপনি বলেন 8 ঘন্টা গাড়ি চালাবে, সে কি 8 ঘন্টা গাড়ি চালাতে পারে? ঢাকা থেকে চট্টগ্রাম যেতে তো কোনো সময় 6-7 ঘন্টা সময় লাগে। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামে যখন একটা গাড়ি যায়, সে বেতন পায় কত? আপ ডাউন সে যদি করতে পারে, এক ট্রিপ যদি মারতে পারে, সে বেতন পায় 1800 থেকে 2000 টাকা। তাহলে 1800 থেকে 2000 টাকা একটা ড্রাইভার নিয়ে সে কতটুকু কি চলতে পারে? ড্রাইভারের কি কোনো কর্মঘণ্টা আপনি কাগজে কলমে ঠিক করে দিয়েছেন, বাস্তবে সেটার প্রয়োগ আছে? সেটা কোনো প্রয়োগ নাই। এখন বেঙ্গলের গাড়ি বলি বা ইউনিকের গাড়ি বলি, যে হচ্ছে সে দ্রুত গতিতে যাচ্ছে, বেপরোয়া গতিতে যাচ্ছে। আমাদের দেশের কমন ভাষা যেটা, যে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে, চালক ঘুমাইতেছে, দুর্ঘটনা ঘটছে, স্লিপার বাস অবৈধ, দুর্ঘটনা ঘটছে। এগুলো একটা পার্ট, দুর্ঘটনা একটা পার্ট। কিন্তু এর বাইরেও বড় একটা অংশ যেটাকে আমরা আসলে কখনোই সামনে আনি না, বা আমরা সামনে আনতে চাই না। সে না চাওয়ার কারণে একটা বড় অংশ জবাবদিহিতার সবসময় বাইরে থেকে যাচ্ছে, এবং প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো ঘটতেছে, এবং এই দুর্ঘটনার হারটা বাড়তেছে। আর এখানে বাড়তেছে মৃত্যুর সংখ্যা, যেটা শুধুমাত্র একটা সংখ্যা। আমরা গতকালকে ইউনিক বা বেঙ্গলের ঘটনা ঘটছে, আমরা সেটা ভুলে গেছি, সামনে আরেকটা ঘটবে, আবার আমরা সেটা নিয়ে কথা বলবো।
এরকমই ঘটতেছে। কিন্তু কার্যকর যে সমাধান, সেই সমাধান নিয়ে আমরা কখনো কথা বলি না। ড্রাইভারের কর্মঘণ্টা আমরা এখনও পর্যন্ত ঠিক করতে পারি নাই। ড্রাইভার কতক্ষণ গাড়ি চালাবে, তার বেতন কত হবে, কোনো কিছু আমরা ঠিক করতে পারি নাই। সেটা হয় ট্রিপ ভিত্তিক। ঈদের সময় একটা ড্রাইভার টানা 6-7 দিন গাড়ি চালায়, টানা 6-7 দিন গাড়ি চালায়, কারণ রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে। ধরেন ঢাকা থেকে রংপুর একটা গাড়ি যায়, ঢাকা থেকে রংপুর গাড়ি যেতে আমি 300 কিলোমিটার রাস্তা আমি ধরবো 6 ঘন্টা, এনাফ টাইম। কিন্তু পারে না, তা যাইতে লাগে 1 দিন, 1.5 দিন, 24 ঘন্টা, 30 ঘন্টা সময় লাগে। তাহলে 30 ঘন্টার মধ্যে সে ট্রিপ দেওয়ার কথা 1.5টা, মানে আপ ডাউন সহ আরেকটা ট্রিপ, মানে আরেকটা ট্রিপে তার যাওয়ার কথা। তাহলে সে যে রাস্তায় বসে আছে ঘন্টার পর ঘন্টা, সে কি বেতন পাচ্ছে? সে বেতন পাচ্ছে না, সে বেতন পায় না। তার মাথায় একটা ঘুরে যে ঈদের সময় তার পরিবার আছে, তার সংসার আছে, সে একটা ট্রিপ মারতে পারলেই সে বেতনটা পাবে। সে রাস্তায় 30 ঘন্টা থাকুক আর 40 ঘন্টা থাকুক, 50 ঘন্টা থাকুক, সেটা কারো দেখার বিষয় না। সে যদি ট্রিপ মারতে পারে তাহলেই সে বেতন পাবে, সে অন্যথায় সে বেতন পাবে না। এখন আপনি পরিবহন মালিকদের ধরতে পারেন যে কেন এরকম, এই সিস্টেমটা কেন তারা উন্নত করতেছে না, বা কেন এই নিয়মটা মানতেছে না। বিআরটিএ কে নিয়ম মানে না। সড়ক পরিবহন মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় কখনো তদারকি করে না। হাইওয়ে পুলিশ আছে, তারা তদারকি করে না। ট্রাফিক পুলিশ আছে, তারা তদারকি করে না। ট্রাফিক পুলিশ ধরে প্রাইভেট কার, ঢাকার প্রাইভেট কার ধরে, ঢাকার বাইক ধরে, প্রতিদিন দেখবেন ধরে ধরে হাজার হাজার মামলা দেয়। কিন্তু লক্কর জায়গায় কোনো বাস আপনি ধরতে দেখছেন? ট্রাফিক পুলিশে ধরে না, কারণ ওর মান্তি দেওয়া থাকে। ওর মানতে, ওর গ্লাস খুলে যদি পড়েও যায়, ওর বডি যদি খুলে যায়, ও ট্রাফিক পুলিশ কোনো দিন দেখবে না। অথচ ওর সামনে আপনার একটা নতুন চকচকা গাড়ি নিয়ে যান, দেখবেন আপনার গাড়ি আটকাইছে, আপনার কাগজ আপ টু ডেট, তাও আপনার গাড়ি আটকাবে। সে কোনো না কোনো খুদ বের করে সে আপনার মামলা দেবে, যাতে মামলা দিবে। এটাই হচ্ছে তার নিয়ম। কিন্তু সে ওরে ধরবে না, কারণ ওর কাছে সে প্রতি মাসে তার টাকা দেওয়া করা থাকে, ফিক্সড করা থাকে। টাকা ছাড়া বাংলাদেশে কোনো গাড়ি চলতে পারে না। তা দোষ কোন জায়গায়? দোষ কি ড্রাইভারের একার? যে ড্রাইভার 6 ঘন্টা রাস্তা 10-12 ঘন্টায় যায়, তো সে ড্রাইভার কী করবে? সে ড্রাইভার চাবে না যে সে একটু আগে যাওয়ার জন্য? চাবে। দোষ শুধু একটা ড্রাইভারের না, দোষ একদম গোড়া থেকে ঠিক করতে হবে। না হলে এই দেশে পরিবহন সেক্টর উন্নতি হওয়া খুব কঠিন। পরিবহন সেক্টর উন্নতি হবে না। আপনি হাজার গবেষণা করেন, হাজার কথা বলেন, হাজার যাই কিছু করেন, লাভ নেই। এটা সম্ভব না এদেশের পরিবহন সেক্টরকে উন্নত করা, যে পর্যন্ত না রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি না থামবে। আগে একটা কোম্পানির, এই যে এখন যে হাজার হাজার কোম্পানি গজায় উঠছে স্লিপার বাসে, কয়জনের ড্রাইভিং লাইসেন্স আছে? লাইসেন্স নাই। প্রতিদিন বাস নামতেছে, ড্রাইভার পাবে কই বাংলাদেশ? ধরেন যে বৈধ লাইসেন্স, আমার হিসাবটা মনে নাই, আমি ধরার কথার কথা, যে ধরেন 10,000 বৈধ লাইসেন্সধারী চালক আছেন বাংলাদেশে। গাড়ি তো বাংলাদেশের কক্সবাজারে তো চলে 5,000 গাড়ি। ঢাকা কক্সবাজারে এত পরিমাণ গাড়ি উঠে চলে। তাহলে লাইসেন্স, তাহলে বাকি বাংলাদেশে আরও তো 64 জেলা আছে, উপজেলা আছে, প্রায় 500 উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলায় গাড়ি চলে। তাহলে কোথায় ড্রাইভার? কোথায়? তাহলে তাহলে এরা কীভাবে গাড়ি চালাচ্ছে? এরা চালাচ্ছে গাড়ি, এভাবে গাড়ি চালাচ্ছে তারা। এখন এই যে বৈধ লাইসেন্স, এই লাইসেন্সের কতগুলো ভালো ট্রেনিং সেন্টার বাংলাদেশে গড়ে উঠছে, খুব কম, হাতে গোনা। তাহলে তারা প্রশিক্ষণটা কোথায় নেবে? ওই যে উস্তাদ ধরে, যেটা আগে থেকে চলে আসতেছে, হেল্পার থেকে তারপর হচ্ছে ড্রাইভার, শিখতে সে গাড়ি নিয়ে রাস্তায় নামবে। আমি তো কোনো বিকল্প ট্রেনিং সেন্টার তৈরি করি না যেখানে গিয়ে একজন ড্রাইভার হবে, সে ট্রেনিং নিবে, সে সব কিছু বুঝবে। এখন সে বুঝলো, ধরলাম সে ট্রেনিং নিল, কয়েকটা কোম্পানি আছে, আমি যদি নাম ধরে বলি, আমার যেটা স্পষ্ট মনে আছে, এনা ট্রান্সপোর্ট, তার যারা ড্রাইভার আছে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিয়েছে এর আগে। এখন সম্ভবত হয়তো এটা সেশনটা নাই, কিন্তু একটা সময় তারা দিছে। কিন্তু রাস্তার যে কন্ডিশন, এই কন্ডিশনে ছিল ট্রেনিং নিয়ে ড্রাইভারটা করবে কি? এই কন্ডিশনে কি একটা ড্রাইভারের পক্ষে সুস্থভাবে গাড়ি চালানো সম্ভব না। ঢাকা থেকে বের হতে একটা গাড়ির সময় লাগে 2, 2.5, 3 ঘন্টা। তাহলে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 250 কিলোমিটার রাস্তা, আপনার সময় লাগে 5 ঘন্টা। আপনি ঢাকা থেকে বের হতে আপনার যায় 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে আপনি কখন চট্টগ্রাম পৌঁছাবেন? তার ড্রাইভার তো তখন টানবে। কুমিল্লাতে আপনি জ্যাম খান 2 ঘন্টা, তা 2 ঘন্টা জ্যাম খাওয়ার পর আপনি গাড়ি টানবেন না? তা আপনি রাস্তা রুট ক্লিয়ার করে দেন। আপনি কনফার্ম করেন যে আপনার রাস্তায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে, বা সিলেট পর্যন্ত যেতে, বা রংপুর বা যে জায়গায় আপনার কোনো জ্যামে পড়বেন না। আপনি একদম
টাইম টু টাইম আপনি গাড়ি ছাড়বেন এবং টাইম মতো আপনি গাড়ি পৌঁছাবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের 80% ড্রাইভার অতিরিক্ত গতিতে গাড়ি চালাবে না, কারণ সে জানে সে বাধাহীনভাবে এবং নির্বিঘ্নে সে গাড়ি চালিয়ে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে তার নির্ধারিত সময়ের মধ্যে। কিন্তু এটা তো বাংলাদেশে সম্ভব না। আপনি ঢাকা থেকে বের হতে হতে আপনার 2-3 ঘন্টা যাবে, রাস্তায় এই গাড়ি এদিক দিয়ে দাঁড় করে রাখবে, ওই গাড়ি এদিক দিয়ে দাঁড় করে রাখবে, সে ওখানে যা দাঁড়ায় থাকবে। সে এক বাস স্ট্যান্ডে, যেমন সাভারের কথাই যদি বলি, সাভার বাস স্ট্যান্ড পার হতে কোনো গাড়ির আধা ঘন্টা সময় লাগে অব্যবস্থাপনার কারণে। ট্রাফিক পুলিশের চোখের সামনে সব কিছু ঘটতেছে। ট্রাফিক পুলিশ পাশে দাঁড়ায় সে বাইক আটকায়, সে হচ্ছে ওই ট্রাক ধরে, আর সে হচ্ছে প্রাইভেট কার ধরে, সে বাস কোনো দিন ধরে না। বা একটা বাস যে আড়াআড়িভাবে দাঁড়ায় আছে পুরো রাস্তা আটকায়, সেটা ধরে না। এই হচ্ছে দেশের অবস্থা। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম অবস্থা, এরকমভাবে চলতেছে। আমাদের সচেতন হতে হবে। স্লিপার বাস গতকালকে দুর্ঘটনা ঘটলো, একটা প্রশ্ন অনেকেই বিষয়টা সামনে আনতেছে যে আসলে পিকআপকে পাশে রেখে আসলে এতটুকু গ্যাপ, মানে অনেক বেশি গ্যাপ নিয়ে সে ডান দিয়ে তারপর বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে আসলে আমার যেটা দীর্ঘদিন চলার অভিজ্ঞতা বলে, এটা আসলে আমার ব্যক্তিগত মতামত, যে অনেক সময় ড্রাইভাররা কি করে যে মানে এরকম সিচুয়েশনে, ইমার্জেন্সি সিচুয়েশনে তারা হচ্ছে গাড়িটা ডানে বেশি রেখে যাতে সে, ধরেন যে একটা গাড়ি, সে যাতে মানে এভাবে সে যদি একদম ঘেঁষে ওভারটেক করতে যায়, তখন সে যখন এভাবে চাপ দিবে এই গাড়িটার সাথে লেগে যেতে পারে। তো কি করে সে দূরত্ব মেনটেন করে সে গিয়ে এইভাবে ইমার্জেন্সিতে মেরে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করে এবং বের হয়ে যায়। তো এই চিন্তা থেকে আমার ধারণা ওই ড্রাইভার হয়তো এতটুকু ডিস্টেন্স করে ফেলছে যে যাতে সে ইমার্জেন্সি সে কেটে বের হয়ে যেতে পারে, এই গাড়ির সাথে যাতে না লাগে। এটা আমি রোডে চলার সময় অনেক ড্রাইভারকে এটা আমি দেখেছি এরকমভাবে করার জন্য, যদিও সেটা সঠিক না বা সেটা ঠিক না। আমাদের দেশে এটা হয় বা এরকমভাবে ড্রাইভাররা করে, যেভাবে কেটে বের হয়ে যায়। এখন এই টেন্ডেন্সি থেকে হয়তো সে এতটুকু গ্যাপ রাখছে। এখন ওই যে বিষয়টা যে আসলে অশোক লিল্যান্ডের যে গাড়ি, সেটা আসলে ইমার্জেন্সিতে কতটুকু কাটতে পারবে। আমি মার্সিডিজ বেঞ্জ ওয়েব শুরুতে এসে কয়েকদিন আগে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার সময় একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে তার ব্রেকিং সিস্টেম নিয়ে। ওখানে ওই বাসের চালক ছিলেন আলামিন ভাই, তিনি আসলে বলছিলেন যে ওই বাসটা ইমার্জেন্সিতে ডানে বামে একটু কম কাটে, মানে তুলনামূলক যদি হিনোর সাথে বা জাপানি গাড়ির সাথে তুলনা করে সে বলেছিল যে একটু কম কাটে। এবং এরকম একাধিক অভিজ্ঞতার মুখোমুখি সে হয়েছে যে কম কাটা, যে হিনো গাড়ি বলি বা জাপানি সুজু, যেভাবে হচ্ছে ইমার্জেন্সি মুহূর্তে আপনি কেটে বের হয়ে যেতে পারবেন, ওই গাড়িগুলোকে আপনি ওই রকমভাবে অত ইমার্জেন্সি মুহূর্তে কেটে বের হয়ে যাওয়াটা একটু কঠিন হয়ে যায়, গাড়ি অত কাটে না। এই বিষয়টা আসলে ড্রাইভারদের খেয়াল রাখা উচিত, যারা যে গাড়িটা চালান এটা খেয়াল রাখা উচিত এবং একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যেহেতু হচ্ছে রাস্তার অবস্থা ভালো না, রাস্তা ভাঙাচোরা, তো সেখানে আসলে এরকমভাবে ওভারটেক করা একেবারে ঠিক হয়নি। আর ইউনিকের যে বিষয়টা, আসলে ইউনিকতে যাচ্ছিল অনেকটা মাঝ লেন, মানে তার যে লেন তার বাইরে থেকে, তো তার একটু আগে থেকে ছিল যে ওই পাশ থেকে যখন গাড়িটা আসতেছে বামে চাপ দাও, তো সে আসলে শেষ মুহূর্তে সে বামে চাপ দিছে, তখন আসলে কারোরই কোনো কিছু করার ছিল না এবং সেখান থেকে আসলে দুর্ঘটনাটা ঘটেছে। এটা ড্রাইভারের ভুল বোঝাবুঝিও হতে পারে। আর ড্রাইভার যদি বেঙ্গলের ড্রাইভার, ইউনিকের ড্রাইভার আমি যতটুকু শুনেছি মারা গেছে, আমি আসলে সঠিকটা জানি না। আর বেঙ্গলের ড্রাইভার যদি বেঁচে থাকে, সে হয়তো ভালো বলতে পারবে যে আসলে কোন চিন্তা থেকে বা কেন আসলে এরকমটা হলো। সব কিছুতে আসলে আমরা যদি ড্রাইভারকে ফাঁসি দিয়ে দিই, ফাঁসির কাস্টে ঝুলাই, তাহলে মূল যে বিষয় সেটা আমি কোনোদিনও বের করতে পারবো না, মূল বিষয়টা আমি কোনোদিনও আনতে পারবো না সামনে, কেন দুর্ঘটনা ঘটলো, কীভাবে ঘটলো বা টেন্ডেন্সিটা কী। ওই একমাত্র ড্রাইভারে বলতে পারবো তার কোন টেন্ডেন্সি ছিল, এবং এগুলো আসলে আইডেন্টিফাই করে সামনে যাতে না ঘটে সেই বিষয়গুলো নিয়ে সামনে আসা। এবং শুরুতে যদি আমি ড্রাইভারকে ফাঁসি দিয়ে কাস্টে ঝুলাই, এবং প্রতিনিয়ত যেটা আমরা করি, আপনি কোনোদিনও এটা সমস্যার সমাধান বের করতে পারবেন না। কারণ ওই মুহূর্তে সে ছিল এবং এই বিষয়গুলো আসলে তারা জিজ্ঞাসাবাদ করবে, আমি আজ পর্যন্ত দেখি না যে এই বিষয়গুলো আসলে কখনো সামনে আসছে। জিজ্ঞাসাবাদের পর আমি দেখি নাই, এই বিষয়গুলো সামনে আসা দরকার। তাহলে আমার মনে হয় যে এই যখন আমরা এই বিষয়গুলো জানতে পারবো, বা যারা ড্রাইভার আছেন পরিবহন সেক্টরের সাথে যারা সম্পর্কিত, তারা যখন এই বিষয়গুলো জানতে পারবেন, তারা তখন সতর্ক হবেন এবং চালকরাও তখন বুঝবেন, বা এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়গুলো বুঝবেন এবং সে অনুযায়ী আসলে ব্যবস্থা নেবেন, বা সে অনুযায়ী গাড়ি চালাবেন এবং সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো আগে থেকেই তারা
নিয়ে থাকবেন এবং সতর্ক হবেন গাড়ি চালানোর ক্ষেত্রে। কিন্তু এই বিষয়গুলো যখন সামনে আসে তখন আমরা আমাদের মতো করে নিজেদের মতো করেই কথাগুলো বলি। যেমন আমি যেটা বলছি অনেকটা আমার নিজের মতো বা আমার নিজের মতামত আমি দিচ্ছি, যে আসলে ভিডিও দেখে বা সব কিছু দেখে আসলে আমার যে মতামত, রাস্তার কন্ডিশন সব কিছুই আসলে। কিন্তু এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং এগুলো নিয়ে ভালোভাবে কাজ করা দরকার সরকারের। শুধুমাত্র এই দুর্ঘটনা নয়, এর আগে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, এখানে বুয়েট আছে, বাংলাদেশের 4টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, তাদের এক্সপার্ট টিম নিয়ে কাজ করা দরকার এবং তারা যে মতামত পরামর্শগুলো দিয়েছে এখন পর্যন্ত, যেমন মাওয়া এক্সপ্রেসওয়ে যে ইমাদের দুর্ঘটনার পর তারা কিন্তু বেশ কিছু সুপারিশ দিয়েছিল। আমার ধারণা একটা বাস্তবায়ন হয় নাই। এরকম এর আগে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনাগুলো নিয়ে আসলে তারা সুপারিশ দিয়েছে এবং বুয়েট কিন্তু একাধিক গবেষণা করেছে এই বিষয়গুলো নিয়ে, বিভিন্ন দুর্ঘটনা নিয়ে, এবং তারা গবেষণা করে। অন্যান্য যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে তারাও গবেষণা করে। কিন্তু সরকার আসলে কতটুকু আমলে নেয় এবং সে অনুযায়ী কাজ করে, এটা আসলে প্রশ্ন থেকেই যায়। যদি কাজ করতো তাহলে একের পর এক দুর্ঘটনা ঘটতো না এবং দিনের পর দিন রাস্তার যে অব্যবস্থাপনা সেগুলো থাকতো না। বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা আমার ধারণা ঘটে রাস্তার অব্যবস্থাপনার কারণে। দ্বিতীয়ত আসে হচ্ছে গাড়ির কারণে, গাড়ির কন্ডিশন থেকে শুরু করে এর সাথে সংশ্লিষ্ট চালক বা পরিবহন কোম্পানির যে অবহেলাগুলো থাকে সেটার কারণে। এখন যে পরিমাণ গাড়ি বাংলাদেশের রাস্তাতে সে পরিমাণ দক্ষ ড্রাইভার বাংলাদেশে নাই, এটা আসলে হলফ করে বলাই যায়। কিন্তু গাড়ি যেহেতু চলতেছে, ড্রাইভার লাগবে, ড্রাইভার ছাড়া তো গাড়ি চালাতে পারবেন না। ফলে এখানে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা সরকারকে করতে হবে দ্রুত সময়ের মধ্যে। যে ড্রাইভাররা আছে তারা যাতে পর্যাপ্ত ট্রেনিং পায়, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন করতে হবে এবং সঠিক অবকাঠামো উন্নয়ন করতে হবে। মানে যাচ্ছে তাই করে রাখলাম, 6 মাস পরে সে রাস্তা ভেঙে চুরে একাকার হয়ে গেল, দুর্ঘটনা আবার ঘটবে, কোনো লাভ হবে না। এরকম একের পর এক দুর্ঘটনা ঘটবে, ভিডিওগুলো সামনে আসবে, আমরা আমাদের মতো কথা বলবো, সরকার সরকারের মতো কথা বলবে, যে যার 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 জায়গা থেকে কথা বলবে, কোনো লাভ হবে না। এই যে এত বছর ধরে সিলেটের রাস্তার এই অবস্থা, কারো কোনো হেডেক নাই, কারো কোনো এটা নিয়ে মাথা মাথা ব্যথা নাই, কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। এত বছরে কেন এগুলো হচ্ছে না কেউ জানতে চায় না। বছরের পর বছর এক ব্রাহ্মণবাড়িয়া পার হতে 2-2.5 ঘন্টা সময় লাগে, কোনো সময় তো আরও বেশি সময় লাগে। তাহলে সে ড্রাইভার টানবে না তো টানবে কে? আপনি টানবেন না? কারণ ওই ড্রাইভারের তো ট্রিপ থাকে, 11টার সময় একটা বাস যখন ঢাকা থেকে বের হয়, ওই ড্রাইভার ওই ট্রিপ আবার সকাল 6টা বা 7টার সময় সিলেট থেকে দেওয়া থাকে। কারণ এটা শর্ট রুট, মানে হচ্ছে কারেন্ট ট্রিপ আবার গাড়ি এনে, কারণ ঢাকা সিলেটে আপ ডাউনে সবসময় গাড়ি থাকতেছে। এই হচ্ছে অবস্থা। ফলে পুরো বিষয়কে একটা নিয়মের মধ্যে আনতে হবে। একটা ভালো পরিবহন ব্যবস্থা যদি গড়ে উঠতে চায় তাহলে নিয়ম ছাড়া সেই বিকল্প নয়, এবং এখানে সবার সহযোগিতা করতে হবে। এবং সরকারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, বিআরটিএ বলি, পুলিশ প্রশাসন বলি, সবাইকেই বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। সবাই জানে, সবাই বুঝে, কিন্তু কেউ কাজ করে না। সমস্যাটা আসলে এখানেই। সব দোষ গিয়ে পড়ে গরিব ড্রাইভারের উপরে আর হেল্পারের উপরে, আর কিছু কিছু যা দোষ পড়ে যা বাস মালিকের উপরে। দিনের পর দিন বাস আটকা থাকে। এটা শুধু মালিক বা ড্রাইভারের কথাই আমি বলছি, কারণ হচ্ছে দিনের পর দিন এগুলোই দেখে দেখে আসতেছি। একটা দুর্ঘটনা ঘটার পর, বড় দুর্ঘটনা ঘটার পর আসলে এটা নিয়ে তেমন কোনো উদ্যোগ আমরা দেখি না। এই তো, ভালো থাকবেন। আমার কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না, অনেকেই মন খারাপ করবেন, কিন্তু যে বাস্তবতাগুলো আসলে আমি দেখি, দিনের পর দিন দেখে আসছি, সেগুলো নিয়ে আসলে আমি কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।